ফেরত দিতে হয়েছে বাংলাদেশকে। এটা একটা আমার মনে হয় ওমিনিয়াস সাইন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গভর্নমেন্ট হ্যাজ নো ক্যাপাবিলিটি অফ ইমপ্লিমেন্টিং এডিপি। আর এডিপির এই দীর্ঘ আপনার স্বাধীনতার পর থেকে যে সমস্ত এডিপিগুলো ইমপ্লিমেন্ট করতেছে এগুলো কিন্তু ভার্চুয়ালি আপনার ভিজিবল না, এগুলোর কোনো ইম্প্যাক্ট জনজীবনে খুব কম, আর যার অ্যাকচুয়ালি প্রোডাক্টিভ ক্যাপাসিটিতে এগুলো কোনো অ্যাড করছে না, এটি হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। এগুলো ইন্টার্ন ডেভেলপমেন্ট বাজেটের মেয়াদ যখন শেষ হয়ে যায় গ্রাজুয়ালি এটা টার্ন করতেছে আপনার রেভিনিউ বাজেটে, এবং এটা পারপিচুয়াল একটা রেভিনিউ বার্ন হিসেবে সরকারের ব্যাংক সার্ভিস অ্যালাউন্স হিসেবে আসতেছে। তো সেই কারণে আমাদের অ্যাকচুয়ালি ফিউচারটা ইজ নট দ্যাট ব্রাইট, ইজ বেসিক্যালি কারেন্টলি খুবই গ্রিম একটা ফিউচার আছে। কারণ আর গভর্নমেন্ট যেভাবে ব্লক ডাউন হয়ে গেছে আপনার এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অন্যান্য জিনিসগুলো এগুলোর উপরে প্রচুর রকমের আপনার করছে, চাপ সৃষ্টি করছে, এবং সিস্টেম অফ গভর্নেন্সটা এটার সাথে অনেক ওতপ্রোতভাবে জড়িত। কাশিম, একটা প্রশ্ন করি তোমাকে। তোমার এই বিবরণ অনেক বিশদ, এবং আসলে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ব্যাপার নিয়ে এবং উন্নয়নের সমস্যা নিয়েও তুমি কথা বলেছো। আমরা অত কথার মধ্যে আজকে যেতে চাচ্ছি না। আজকে আমাদের যে বিষয় হচ্ছে একটা সীমাবদ্ধ বিষয়, IMF এর $1 বিলিয়ন নতুন লোন। আমার একটা প্রশ্ন আর কি, যে এই যে আমাদের যে রিপেমেন্ট, এই রিপেমেন্টটা কি এখনো সাস্টেইনেবল লেভেলে আছে কিনা? তার কারণ আমার যতটুকু জানা আছে রেমিটেন্স ইনকাম আমাদের প্রায় রেমিটেন্স ইনকামের কথা পরে আসি, আমাদের প্রায় $2 বিলিয়ন মতো প্রতি বছর কিন্তু ডেট রিপেমেন্ট করতে হয়। $2 বিলিয়ন? হ্যাঁ, $1 বিলিয়ন আনছে, $2 বিলিয়ন দিতে, তাহলে পুরনো সেটা তো অবশ্যই, কিন্তু আমি বলছি যে 1 বিলিয়ন আনছে কিন্তু 2 বিলিয়ন দিতে হয়, তাহলে এই 1 বিলিয়নটা খুব ছোটই অর্থ বলতে পারি। আমি আপনার একটা স্ন্যাপশট দিই। এটা হচ্ছে যে আপনার গত ফিসক্যাল ইয়ারে, আপনার ফিসক্যাল ইয়ার 10 and 11, আপনারা জানেন যে ফিসক্যাল ইয়ার শুরু হয় আমাদের বছরের জুলাই থেকে, জুলাই টু জুন পিরিয়ড। তো ফিসক্যাল ইয়ার 11 যখন আমি বলি তখন এটা হচ্ছে ফিসক্যাল 10 এর জুলাই থেকে ফিসক্যাল 11 এর জুন পর্যন্ত। তো সেই হিসেবে আপনার ওই সময় ছিল ডোমেস্টিক ইন্টারেস্ট পেমেন্ট ছিল 20.1%, এখন এইটা 5%, হ্যাঁ জিডিপি 5.91 টাইমস লার্জার দেন প্রিভিয়াস ইয়ার। তো ইন্টারেস্ট লাইবিলিটিটা খুব দ্রুত লয়ে বাড়তেছে আমাদের এখানে। তো সেটা বেসিক্যালি রেভিনিউ এক্সপেন্ডিচারের বিরাট একটা অংশ আমাদের ডেট সার্ভিস লাইবিলিটি চলে যাচ্ছে। এখানে একটা পাই চার্ট আছে, এই পাই চার্টে এটা দেখা যাচ্ছে যে সমস্ত কম্পিটিং ক্লেমস অন রেভিনিউ এক্সপেন্ডিচার, তার মধ্যে ইন্টারেস্ট লাইবিলিটি হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট বেসিক্যালি। তো এটা একটা বড় ভয়ানক বিপজ্জনক। ওরা বলে যে সাধারণত বলে যে 20% যদি হয় তাহলে এটা হচ্ছে পিয়ারসনিয়ান সেফটি বাল্ব বলে এটাকে। এটা ক্রস করা মানে হচ্ছে এটা একটা সোসাইটির জন্য, একটা ইকোনমির জন্য এটা অত্যন্ত বিপজ্জনক। তো আমি দেখছি যে এখানে ইন্টারেস্ট লাইবিলিটি যেটা বলতে যে অ্যাজ এ পার্সেন্টেজ অফ নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার এটা 20.41%, হাইয়েস্ট ছাঙ্ক, এবং এটা এই ইয়ারে আরও বাড়বে। তার মধ্যে আরেকটা জিনিস অ্যাড হচ্ছে, যত বেশি রিমিটেন্স আসতেছে তত বেশি গভর্নমেন্টের লাইবিলিটি বাড়ছে, কারণ এগুলোর বিরুদ্ধে টাকাগুলো যে রিলিজ করতেছে, কারণ এগুলোতে ইন্টারেস্ট পে করতে হচ্ছে। যারা ওয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট বন্ডে প্রিমিয়াম বন্ডে ইনভেস্ট করতেছে তাদেরও 6.5% দিতে হচ্ছে, এবং যারা করছে না তাদেরকে, যারা ইন্টারেস্ট টাকায় নিচ্ছে তাদের আবার 7.5% করতে হচ্ছে, আর যারা অন্যান্য সেভিংস ইনস্ট্রুমেন্টসে ইনভেস্ট করতেছে তাদের অ্যারাউন্ড 12% করে ইন্টারেস্ট পেমেন্ট করতেছে। এর চেয়ে IMF এর যে ক্লিন বিল যেটা, সেটা অনেক গভর্নমেন্টের জন্য সহজ। এটা একটা কনভিনিয়েন্ট, নো আমার স্ট্রিং অ্যাটাচড, যে কোনো জায়গায় চাইলে খরচ করতে পারে। বাট দ্য ডেঞ্জার এমবেডেড অন ইট ইজ যে কোনো টাইমে গণেশ উল্টে যেতে পারে। কারণটা হচ্ছে যে এই যে প্রাইস যখন আপওয়ার্ড মুভমেন্ট হয়, যেমন ফার্টিলাইজারের প্রাইসটা যদি আপ হয়, আর যদি ফুয়েলের প্রাইসটা যদি আপ হয়, ইলেকট্রিসিটি প্রাইস যদি আপ হয়, এগুলো তো প্রাইস লেভেল আপনার ইনক্রিজ করে দেবে। প্রাইস লেভেল ইনক্রিজ করলে তো সোশ্যাল আনরেস্ট বেড়ে যাবে। যদিও ওরা বলতেছে সোশ্যাল সেফটি নেট একটা পার্ট করার জন্য এটাকে গভর্নমেন্টকে এনকারেজ করতেছে, কিন্তু গভর্নমেন্ট ইজ নট ক্যাপেবল অফ ইভেন ডিস্ট্রিবিউটিং দোজ মানি accurately. You're not going to the targeted group. There's another big problem. So the whole thing is actually good governance is very important overall. এটাই হচ্ছে আমার ঠিক এটার উপরে। আমাদেরকে চৌধুরী সাহেব গ্যাস প্রাইভেট সেক্টরের কনসার্ন সম্পর্কে কিছু যদি বলতে চান। না, পজিটিভ নেগেটিভ আপনি একটু বলতে পারেন, ইউ শুড স্পিক। আমি কাসিম ভাইটা জিজ্ঞেস করতে, আমি এটা প্রাসঙ্গিক কিনা। বাংলাদেশের সাম্প্রতিক 6টি যে ব্যাংক সরকার অনুমোদন করেছে, কোনটা ব্যাংক প্রাইভেট সেক্টর,
এই ব্যাংকগুলি ব্যাপারে আইএমএফ এর একটা মন্তব্য ছিল, আইএমএফ এই ব্যাংকগুলি রিকমেন্ড করে নাই। এটা বেসিক্যালি বাংলাদেশ ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর হচ্ছে প্রথম রেজিস্ট করছিল ওরা। ওই বাংলাদেশ ব্যাংকের বোর্ড অফ রেজিস্ট্রেশন বলছে যে এখানে ব্যাংক আর নতুন করে করার কোনো স্কোপ নেই। সর্বশেষ তারা এগ্রি করলো একটা দেওয়ার জন্য, এখন একটা জায়গায় অনেকগুলো দেওয়া হয়েছে। এগুলো বেসিক্যালি পলিটিক্যাল অ্যাকোমোডেশন বেসিক্যালি। আমাদের এখানে এক্সস্টেড হয়ে গেছে। ফাইন্যান্স মিনিস্টারও কিন্তু এটার পক্ষে ছিলেন না, রাইট। এবং ওনার কতগুলো স্টেটমেন্ট আছে যে ইকোনমি চলে পলিটিক্সে, এই ধরনের এই রিলেটেড কথা, এটা কিন্তু ব্যাংকের নতুন ব্যাংকগুলোর ব্যাপারে আবার এসছে। বাট এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই অর্থে, এই ঋণের প্রসঙ্গে, বিকজ এই যে সেভিংস বলছে যে জাস্টিফিকেশন হচ্ছে যে আমাদের যে আনসার্ভড মানি আছে সেটাকে মপ আপ করার জন্য। এখন সেটা কি আদৌ মপ আপ হবে নাকি দিস উইল বি এ প্লেইং গ্রাউন্ড ফর দ্য রিচ এন্ড ফেমাস, হু নোস। এটা বেসিক্যালি আরবান সেক্টরে অ্যাকচুয়ালি কনফাইন থাকবে, এবং এটা করা হয়েছে মূলত এটা পলিটিক্যাল স্পন্সরশিপের জন্য। এর বাইরে এর কোনো কারণ নেই। ইকোনমিক জাস্টিফিকেশন নাই, সোশ্যাল জাস্টিফিকেশন। একটা ব্যাংকের নাম কিন্তু ফার্মার্স ব্যাংক আছে, সেটা কি আরবান সেক্টরে থাকবে? সেটাও নাম দিয়েছে এখানে, কিছু প্রেজেন্স থাকবে এখানে, বাকিগুলো এখানে কালেক্ট করবে। আপনার বক্তব্যে আপনি বলেছেন যে সবথেকে বেশি খরচ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। হ্যাঁ, তো কিন্তু এইটার বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা? অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আমি সাধারণত দেখেছি উন্নত বিশ্বে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কমানোর জন্য অনেক ধরনের পদক্ষেপ নেয়, কোম্পানি ছোট করে, লোক সংখ্যা কমিয়ে আনে। সেই ক্ষেত্রে আপনার আমাদের দেশে তো কখনো এরকম কোনো উদ্যোগ আমরা দেখিনি। এটা একটা ভেরি সিরিয়াস ইস্যু। আমি আপনাকে বলি, এখন যে কোনো দেশে, স্পেশালি ইউনাইটেড স্টেটস এবং ইউরোপে, যখনই এই ডেট ক্রাইসিসটা হচ্ছে, তারা সবচেয়ে প্রথম কাজ করে যে বাজারের ডেফিসিটটা কমানো। যেটা এই ডেফিসিট যদি কমাইতে হয় তাহলে তাদেরকে বাইরে থেকে আর বরোইং করতে হয় না, ব্যাংকের উপরে চাপ পড়ে না, ইন্টারেস্ট পে করতে হয় না। এটা হচ্ছে একটা নিয়ম। এর প্রথম কাজ করে ওরা ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো যেগুলো আছে সেগুলো কাটসাট করে, যেগুলো অপ্রয়োজনীয় প্রোগ্রাম আছে সেগুলো প্রুন করে। একইভাবে ইউরোপে এটাকে বলে ভার্চুয়ালি ফিসক্যাল কনসলিডেশন ইকোনমিক টার্মসে। এই কনসলিডেশনের আওতায় প্রথম কাজ হচ্ছে এক্সপেন্ডিচারকে নিয়ন্ত্রণ করা, গভর্নমেন্ট এক্সপেন্ডিচারকে নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণটা কিভাবে করবে? নিয়ন্ত্রণটা হচ্ছে আননেসেসারি প্রজেক্ট করা, এমপ্লয়মেন্ট কাট করা, সরকারের খরচটাকে কমাই দেওয়া, প্লাস ডোমেস্টিক রিসোর্স। কিন্তু এখানে কাশিম আমাদের একটা কিন্তু বিরাট সমস্যা আছে। আমাদের যে ওই যেটা রেভিনিউ বাজেট, হ্যাঁ, সেটা যে মোস্টলি যে সরকারি, সরকারি বিভিন্ন সরকারি যে প্রোগ্রাম যে এক্সপ্যান্ড করে, হ্যাঁ, সরকারি যে স্টাফ আছে তাদের বেতন স্যালারির কথা কিন্তু কাশিম বলছিল। হ্যাঁ, আমাদের দেশে কিন্তু গভর্নমেন্ট হচ্ছে বিগেস্ট এমপ্লয়ার, হ্যাঁ, এবং গভর্নমেন্টের কিন্তু রিট্রেঞ্চমেন্ট এটা কিন্তু আমাদের দেশে দেখা যায় না। কদাচিৎ কোনো একটা প্রজেক্ট প্রোগ্রাম যদি থাকে, তাহলে সেই প্রোগ্রামটা শেষ হয়ে গেলে আমাদের দেশে কিন্তু আন্দোলন হয় সেই রেভিনিউ বাজেটে যারা ছিল তাদেরকে ইয়েতে রেভিনিউ বাজেটে আনার জন্য, ডেভেলপমেন্ট বাজেট থেকে রেভিনিউ বাজেটে আনার জন্য, পার্মানেন্ট করার জন্য এই ধরনের একটা আন্দোলন কিন্তু আমাদের দেশে হয়। সুতরাং আমাদের দেশের পক্ষে যে পলিটিক্যাল ক্লাইমেট, এবং জাস্টিফাইবলি সো, তখন একটা সরকারি চাকরির একটা সিকিউরিটি আছে, মানুষের অন্যান্য ক্ষেত্রে চাকরির সংখ্যাও অনেক কম। সেক্ষেত্রে আমাদের সরকারের পক্ষে কিন্তু এই রিডিউস করা বাজেট এক্সপেন্ডিচার এক্সট্রিমলি ডিফিকাল্ট। তো এখন আমাদের এই জন্য লোকালি ও ডোমেস্টিক রিসোর্স থেকেও লোন নিতে হচ্ছে, বাইরে থেকেও লোন নিতে হচ্ছে। আলটিমেটলি আমার দুশ্চিন্তা যে আলটিমেটলি আমাদের এই লোনের ভারটা কতটুকু আমরা বইতে পারবো, এখন সহনীয় পরিমাণে থাকবে কিনা। উনি আরেকটা বলেছেন যেটা, সেটা হলো যে এডিপি থেকে প্রজেক্ট যখন শেষ হয়ে যায় তখন এটা রেভিনিউ বাজেটে ট্রান্সফার হয়ে যায়, জনবল সবকিছু নিয়ে। তো এখানে কি কোনো ব্যারিয়ার বা কোনো নিয়ম নীতি কি আনা যায় না যে অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে সেটা সম্ভব, দরকার কি দরকার নাই? প্রথম কথা হলো যে এডিপিটা কিসের জন্য? এডিপি যদি প্রোডাক্টিভ হয় তাহলে শুড বি সেলফ সাপোর্টিং, তাই না? এটা হচ্ছে প্রজেক্টটা যখন বাস্তবায়ন হয়ে যাবে তাহলে ওইখানে একটা ইনকাম অথবা ক্যাশ ফ্লো এমন থাকা উচিত যেটা কারেন্ট এক্সপেন্ডিচার, পেন, স্টাফ, স্যালারিজ, এভরিথিং তারা ওইখান থেকে পে করতে পারে। তবে কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলো একটা হচ্ছে সোশ্যাল বেনিফিটের জন্য যেগুলো করা হয়। এখানে দুইটা আপনার আছে, একটা হচ্ছে সোশ্যাল কস্ট বেনিফিট অ্যানালাইসিস, আর একটা হচ্ছে নর্মাল কস্ট বেনিফিট অ্যানালাইসিস, তাই না? সোশ্যাল কস্ট বেনিফিট অ্যানালাইসিস এটা দেখতে হবে আপনার সোশ্যাল বেনিফিটটা কি আনতেছে। ক্যাশ ফ্লো না থাকলেও এমন প্রজেক্ট থাকতে পারে যেটা আপনার সোশ্যাল বেনিফিট আনে, সেটা ট্রান্সফার করা যায়, সেটা কোনো প্রবলেম না। কিন্তু কথা হলো যে এই যে সারিবদ্ধভাবে যে সমস্ত এডিপি গুলো প্রজেক্টগুলো নেওয়া হয়, এটা হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল প্রেশারে হয়,
বিভিন্ন বিজনেস গ্রুপের প্রেশারে এই ধরনের এডিপিগুলো নেওয়া হয়। কাজে এগুলো ভার্চুয়ালি ইমপ্লিমেন্টেশনের পরে এগুলো রিডান্ডেন্ট। তখন হয় কি, এই কর্মচারীরা পার্মানেন্ট হওয়ার জন্য সরকারের সরকারের রেভিনিউ বাজারে ট্রান্সফার হওয়ার জন্য করে এই কারণে, কারণ তাদের চাকরিটা পার্মানেন্ট হয়ে গেল, সেখানে আর কোনো জবাবদিহি করতে হয় না। আমাদের এখানে ইটস নট ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট, আর এটা কোনো অ্যাকাউন্টেবল না। এটা হচ্ছে বিগ প্রবলেম।